জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব আইসিসির প্রধান কৌশলীকে হুমকি দিয়েছিলেন মোসাদের সাবেক প্রধান। এখন জানিয়ে দিব সমুদ্রের তলদেশে টাইটানিক দেখতে যাবেন আরেক বিলিয়নিয়ার। আরো জানিয়ে দিব প্রেসিডেন্ট হলে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভ দমন করার অঙ্গীকার ট্রাম্পের। সর্বশেষ জানিয়ে দিব গাজায় তাবু ক্যাম্পে ফের হামলা, নিহত 21 ফিলিস্তিনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইসরায়েলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ইয়োসি কোহেন একাধিক গোপন বৈঠকে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলীকে হুমকি দিয়েছিলেন তিনি যেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত বাদ দেন। সেজন্য চাপ প্রয়োগের চেষ্টা হিসেবে এই হুমকি দেওয়া হয় বলে গার্ডিয়ানের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। ফিলিস্তিনের দখলকৃত এলাকাগুলোতে ইসরায়েলের যুদ্ধাপরাধ সংঘটিত করছে বলে যে অভিযোগ রয়েছে তার আনুষ্ঠানিক তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন আইসিসির সাবেক কৌশলী ফাতাহ বেনসুদা। এটা নিয়ে কয়েক বছর ধরে তার সঙ্গে যোগাযোগ করেন মোসাদের সাবেক প্রধান ইয়োসি কোহেন। এই বিষয়ে 2021 সালে শুরু হওয়া অনুসন্ধান গত সপ্তাহে শেষ হয়। এমন সময়ে এই তথ্য বেরিয়ে আসে যখন ফাতাহ বেনসুদার উত্তরসূরি করিম খান গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধের যেসব অপরাধ সংঘটিত হচ্ছে তার জন্য দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আর্জি জানান। হামাসের 3 নেতার পাশাপাশি নেতানিয়াহু ও তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালেন্টারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছেন আইসিসির প্রধান কৌশলী। এই পদক্ষেপকেই দীর্ঘদিন ধরে ভয় করে আসছিল ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব। ইয়োসি কোহেন মোসাদের পরিচালক থাকাকালে আইসিসির কৌশলীদের বিরুদ্ধে কার্যক্রমে যুক্ত হয়েছিলেন। ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার তথ্য মতে দেশের উচ্চ পর্যায়ে থেকে তার এসব কর্মকাণ্ডের অনুমোদন দেওয়া হয়েছিল। এই বিষয়ে অবগত আরেকটি ইসরায়েলি সূত্র জানিয়েছে মোসাদের লক্ষ্য ছিল ফাতাহ বেনসুদার সঙ্গে সমঝোতা করা বা তাকে এমন একজন হিসেবে তালিকাভুক্ত করা যিনি ইসরায়েলের চাওয়াগুলো পূরণে সহযোগিতা করেন। সংশ্লিষ্ট তৃতীয় আরেকটি সূত্রের মতে ইয়োসি কোহেন তখন নেতানিয়াহুর অনানুষ্ঠানিক বার্তাবাহক হিসেবে ভূমিকা রাখছিলেন। সেই সময় নেতানিয়াহুর সবচেয়ে ঘনিষ্ঠজনদের অন্যতম কোহেন রাজনৈতিক ক্ষমতাধর হিসেবে উঠে আসছিলেন। তিনি আদালতকে দুর্বল করার জন্য দেশটির প্রায় 1 দশক ধরে চলা প্রচেষ্টায় মোসাদকে যুক্ত করার বিষয়টি ব্যক্তিগতভাবে নেতৃত্ব দিয়েছিলেন। 4টি সূত্র নিশ্চিত করে বলেছেন কোহেনের ক্রমাগত হুমকি নিয়ে উদ্বেগের মধ্যেও বেনসুদা আইসিসির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে কোহেনের বিরুদ্ধে তাকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টার বিষয়টি জানিয়ে দিয়েছিলেন। ওই সূত্রগুলোর মধ্যে 3 জন বিষয়টি সম্পর্কে আইসিসির কাছে বেনসুদার আনুষ্ঠানিক অভিযোগের বিষয়ে জ্ঞাত ছিলেন। তারা বলেন বেনসুদা ওই সময় বলেছিলেন যে কোহেন তাকে বেশ কয়েকবার ফিলিস্তিন নিয়ে আইসিসির ফৌজদারি তদন্তে এগোতে চাপ দিয়েছেন। আইসিসির কর্মকর্তাদের কাছে দেওয়া ভাষ্য অনুযায়ী কোহেন তাকে বলে, আপনার আমাদের সাহায্য করা উচিত এবং আমাদেরও আপনাকে সেবা করতে দিন। আপনি এমন কোনো কিছুর মধ্যে জড়াবেন না যাতে আপনার বা আপনার পরিবারের নিরাপত্তার সঙ্গে আপোষ করা লাগতে পারে। কোহেনের কার্যক্রম সম্পর্কে এক ব্যক্তি বলেন কোহেন মূলত বেনসুদাকে ভয় দেখাতে ও প্রভাবিত করার চূড়ান্ত প্রচেষ্টার অংশ হিসেবে জঘন্য কৌশল প্রয়োগ করেছিলেন, কিন্তু তা ব্যর্থ হয়েছিল। তারা কোহেনের এই আচরণকে নিপীড়নের সঙ্গে তুলনা করে। যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান, ইসরায়েলি ম্যাগাজিন প্লাস, 972 ও হিব্রু ভাষার গণমাধ্যম লোকাল কলের সঙ্গে মিলে কোহেনের এই কার্যক্রমের বিষয়টি অনুসন্ধানী প্রতিবেদনে তুলে এনেছেন। এটা তারই অংশ। এই অনুসন্ধানী প্রতিবেদনে দেখা গেছে ইসরায়েলের একাধিক গোয়েন্দা সংস্থা 1 দশকের বেশি সময় ধরে আইসিসির বিরুদ্ধে গোপন যুদ্ধ করে যাচ্ছে। গত বছরের সবচেয়ে দুঃখজনক ও আলোচিত ঘটনাগুলোর মধ্যে একটি ছিল টাইটান সাবমার্সিলের বিধ্বস্ত হওয়া। আটলান্টিকের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিল 2 ক্রু সহ ব্রিটিশ ধনকুবের ব্যবসায়ী ও অভিযাত্রী হামিশ হার্ডিং, পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান। তবে কেউ সেখান থেকে ফিরে আসতে পারেনি, সবাই নিহত হন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার টাইটানিকের অভিমুখে নতুন অভিযানের পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের বিলিয়নিয়ার ল্যারি কনর। তার দাবি গভীর সমুদ্রের এই পর্যটন শিল্পটিকে নিরাপদ প্রমাণ করতে তিনি সাবমার্সিবল নিয়ে আটলান্টিকের তলদেশে যেতে চান। এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্কের পোস্টে এই তথ্য জানায়। বিলিয়নিয়ার ল্যারি কনর একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। অভিযান পরিচালনার বিষয়ে তিনি বলেন যে সারা বিশ্বের মানুষকে তিনি দেখাতে চান সমুদ্র শক্তিশালী হলেও এটি আনন্দদায়কও হতে পারে।
কাজটি সঠিকভাবে করতে পারলেই হলো। তবে প্রশ্ন হচ্ছে, গভীর সমুদ্রের এই পর্যটন শিল্পটিকে নিরাপদ প্রমাণ করতে গিয়ে যদি ল্যারি নিজেই অনিরাপদ অবস্থায় পড়ে যান, এই অভিযান ইতোমধ্যেই বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। আবার যুক্তরাষ্ট্রের ক্ষমতায় গেলে দেশটির ফিলিস্তিনিপন্থী বিক্ষোভ দমনের অঙ্গীকার করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি নিউ ইয়র্কে নিজের নির্বাচনী প্রচারণায় তহবিলদাতা একদল ইহুদির সঙ্গে আলাপকালে এমন অঙ্গীকার করেন তিনি। খবর আল জাজিরার। ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ইহুদি তহবিলদাতাদের সঙ্গে আলাপকালে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভকারী শিক্ষার্থীদেরও বহিষ্কারের হুমকি দেন ট্রাম্প। এই সময় ট্রাম্প উল্লেখ করেন, এই প্রতিবেদনকারীরা এক ধরনের কট্টর বিপ্লব করার চেষ্টা করছে। বৈঠকে উপস্থিতির নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইহুদি তহবিলদাতাদের সঙ্গে গোপন ওই বৈঠকে ট্রাম্প বলে, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তেমনটাই করা উচিত আপনাদের, তাহলে আমরা এই ফিলিস্তিনপন্থী আন্দোলনকে 25 থেকে 30 বছর পিছিয়ে দেব। গত এপ্রিল মাসের শেষ দিকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার জন্য নিউ ইয়র্কের পুলিশের প্রশংসা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই সময় তিনি পরামর্শ দিয়ে বলেন, অন্যান্য শহরগুলোর উচিত নিউ ইয়র্ককে অনুসরণ করা। এই আন্দোলন এখনই বন্ধ করতে হবে। গাজায় ইসরায়েলি অগ্রাসনের বিরুদ্ধে মার্কিন শিক্ষার্থীদের বিক্ষোভ গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রকে নাড়িয়ে দিয়েছে। দেশটির অনেক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনের দমনে পুলিশ নামানো হয় এবং এসব আন্দোলন থেকে 2000-এরও বেশি আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে যুক্তরাজ্যের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে গাজা ইসরায়েলি অগ্রাসন বিরোধী আন্দোলন শুরু হয়। পরে তা ক্যালিফোর্নিয়া, টেক্সাস এবং অন্যান্য রাজ্যগুলো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। এদিকে এক জরিপ অনুসারে দেখা গেছে, 30 বছরের কম বয়সী মার্কিনীদের অধিকাংশই গাজায় ইসরায়েলি অগ্রাসন বন্ধের পক্ষে। দক্ষিণ গাজা উপত্যকায় রাফাতে তাঁবু ক্যাম্পে ফের ইসরায়েলি হামলার পর ফিলিস্তিনিরা তাদের তাঁবু পরিদর্শন করছেন। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বাস্তুচ্যুতদের ক্যাম্পে ফের হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এতে অন্তত 21 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 12 নারী ছিলেন। হামলায় আহত হয়েছেন আরো অর্ধশতাধিক মানুষ। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে আছে প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের কাছে আল মাওয়াসিতে বাস্তুচ্যুত পরিবারগুলোর একটি তাঁবু ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 21 জন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি চিকিৎসক কর্মকর্তা এবং ফিলিস্তিনি বার্তা সংস্থা জানিয়েছে। এর আগে রোববার রাতে গাজা ভূখণ্ডে দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে বাস্তুচ্যুত লোকেদের শিবিরে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এতে কমপক্ষে 45 ফিলিস্তিনি নিহত হন। সর্বশেষ এই হামলা এমন এক সময়ে হলো যখন আগের এই হামলার কারণে ইসরায়েল বিশ্বব্যাপী নিন্দা ও সমালোচনার মুখে পড়েছে। গাজার চিকিৎসক কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার রাফা গভর্নরেটে হওয়া এই হামলায় নিহতদের মধ্যে অন্তত 12 জন নারী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানিয়েছে, হামলায় আরো 64 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 10 জনের অবস্থা গুরুতর। অন্যদিকে ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ওই এলাকাটিতে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী রাফার আল মাওয়াসিতে হামলা চালানোর কথা অস্বীকার করেছে। আগ্রাসন পরিচালনকারী ওই সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, গত কয়েক ঘন্টার প্রতিবেদনের বিপরীতে আমরা বলতে চাই, আইডিএফ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আল মাওয়াসির ওই মানবিক এলাকায় হামলা করেনি। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।